আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমরা এই মুহূর্তে আছি জামালপুরে। একটু পরেই হেলাল ভাই এখানকার অ্যাড্রেসটা বলবে। আজকে হেলাল ভাইয়ের বাগানে আমি চলে আসছি। এই বাগানের পিছনে অনেক ইতিহাস আছে, আপনাদের কাছে পুরো বিষয়টা শেয়ার করব হেলাল ভাই আমি সহ। কারণ হলো আপনাদের অনেক কিছু জানা বোঝার প্রয়োজন রয়েছে, সেই স্বার্থে আমরা এটা আপনাদেরকে শেয়ার করব। আর এই বাগানের পিছনে অনেকগুলো ইতিহাস রয়েছে, সেই ইতিহাসগুলো আপনারা শেয়ার করবো আমরা এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা অনেকটা বড় হবে, আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বাংলাদেশের বাণিজ্যিক সৌদি খেজুর চাষের অনেক কিছু আপনারা ধারণা পেয়ে যাবেন। তো দর্শক, আগে হেলাল ভাই একটু পরিচয় দেবো, তারপরে বাকিটা আমরা শুরু করি। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম হেলাল। আমার বাড়ি জামালপুর সদর রশিদপুর ইউনিয়ন, রশিদপুর ইউনিয়ন তুলসীপুর। আমার গ্রামের নাম হলো গাদাখালিপাড়। যাই হোক, আপনার অ্যাড্রেসটা বুঝলেন। আর পাশে নজরুল ভাই আছে, ওনার তো অনেকে ভিডিও দেখেন, ওনার একটা ইউটিউব চ্যানেলও আছে ওনার নামেই। যখন একটু ফাঁক টাক পায়, মানে কন্টিনিউ না, মাঝে মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করে এবং বাগানটাও দেখাশোনা করে। তো দর্শক, আমি এখানে এই বাগানের সৃষ্টির একটা ইতিহাস বলি আপনাদেরকে। জানেন যে 2019-20 সালের দিকে আমরা একটা প্রকল্প হাতে নিই যে সারা দেশে আমরা লোকজনকে খেজুর চাষের প্রশিক্ষণ দিব। আমরা যতটুকু ওই মুহূর্তে অর্জন করছি সবার মধ্যে এটা ছড়িয়ে দেওয়ার জন্য আমরা কাজ শুরু করি, এবং সেটা টোটালটাই হলো ফ্রি। খুব ভালোভাবে শুরু করছিলাম, ভালো একটা রেজাল্টও শুরু হইতেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে এরপর পরে আমাদের করোনার প্রভাব শুরু হয়। আমরা করোনার মধ্যে প্রোগ্রামটা ছিল না, কিন্তু এরপরে কিন্তু আমাদের দেশ করোনার জন্য সব কিছু কিন্তু লন্ডভন্ড হয়ে যায়, যার জন্য আমাদের ওই প্রকল্পগুলো শেষ হয়ে যায়। এবং আর অনেক বাণিজ্যিক প্রকল্প হয়তো বাংলাদেশে, মানে খেজুরের, সেগুলো কিন্তু আর এগিয়ে না, সব কিছু স্থবির হয়ে যায়। যাই হোক, আপনাদেরকে আমি আমার এই ভিডিওর মাঝখানে আমাদের ওই ট্রেনিং প্রোগ্রামের কিছু অংশ আমরা দিব, যেটা ছিল 2020 সালের জানুয়ারি মাসের 3 তারিখ হেলাল ভাই অংশগ্রহণ করছিল। তো ওই সময়টাও দেখবেন যে কীভাবে অংশগ্রহণ করছিল। ওখানে থেকেই প্রথম জানার পরে সে, যখন আমরা ট্রেনিং প্রোগ্রাম শুরু করি, সে উদ্বুদ্ধ হয়ে আমাদের ওখানে যায়। এরপরে উনি কিন্তু অতল কোম্পানির টিস্যু কালচারের সৌদি খেজুরের 210টা না হেলাল ভাই, 210টা নিয়ে আসছিল। কিন্তু ওনার পোর্টে বা ওনার লোকজন হয়তো এখান থেকে 3টা মানে নিয়ে নিয়েছিল। 260টা দিয়ে এই বাগান শুরু হয়। আজকে এই বাগানের প্রায় 5 বছর বয়স। আমাদের বেশ কিছু এখানে দেখতেছেন, বেশ কয়েকটা গাছে খেজুরও আসতেছে। এখানে হেলাল ভাই প্রচুর খরচ করছে, অনেক কিছুই তার মানে গোছালো। আবার কিছু বিষয় আছে, কিছু ভুলভ্রান্তিও আছে। যাই হোক, এগুলা দেখা গেছে যে এই যে আমি অনেক দিন পরে আসছি হেলাল ভাইয়ের প্রশিক্ষণের পর, আর কিন্তু ফোনে কথা হয় কিন্তু আসা হয় না। আজকে চলে আসছি, অনেক কিছু পুরো বাগান আমরা ঘুরে ঘুরে দেখলাম। হেলাল ভাইয়ের সাথে অনেক কিছু শেয়ার করলাম, আমি কিছু বিষয় জানানোর চেষ্টা করলাম। হেলাল ভাইয়ের কাছ থেকে কিছু আমি শিখলাম। কারণ হেলাল ভাই 5 বছর কিন্তু এই যে এই বাগান করছে, যে একেবারে কিন্তু খালি খালি বসে রয়নি, ওনারও কিছু অভিজ্ঞতা হয়েছে, সেগুলো কিন্তু আমি নিয়েছি। যাই হোক দর্শক, এখন আমরা আপনাদেরকে এই হেলাল ভাই কেন বাগানটা করলো, আর অনেকে আমরা কিছু কিছু বাগানই আছে দেখা গেছে যে তারা অপপ্রচার করে থাকি যে আসলে বাণিজ্যিক বাগান বাংলাদেশে হবে না। এটা একদম ভুল কথা। আমাদের চাষাবাদটা ভালোভাবে জানতে হবে, বাণিজ্যিক বাগানগুলো 100% হবে, এবং উল্টাপাল্টা জাতটা করা যাবে না। যে জাতটা মানে বাণিজ্যিক বাগান হবে সেটাই করতে হবে। আপনার যে আজোয়া, মরিয়ম, আম্বার, মেহেরজুল, এইগুলোতে যে আপনি বাণিজ্যিক বাগান করবেন, এটা কিন্তু করতে পারবেন না। এটা আমি বারবার বলে আসতেছি। আর এখানে হেলাল ভাইয়ের বেশিরভাগটাই হলো বারহি, আর কিছু আছে মেহেরজুল। মেহেরজুল কয়টা আছে হেলাল ভাই? মেহেরজুল 30টা মেহেরজুল গাছ আছে, আর বাকিগুলো সব হলো বারহি। তো হেলাল ভাই এখন বলেন যে এই যে আমাদের সারা দেশে দর্শক দেখতেছে, যে আসলে আপনি হঠাৎ করে এত খরচ করে বাগানটা করলেন, বা কি কি আপনার পরিকল্পনা, কেন করলেন, এই যেটা সত্যিকার বিষয় সেটা তুলে ধরবেন। জি, আসলে আমি আমি মূলত ব্যবসায়ী আর কি, মানে জ্বালানি তেল ব্যবসায়ী। তো এর ফাঁকে আমার পৈতৃক যে জমি আছে, এর ভিতরে একটা কিছু করার জন্য, পার্মানেন্ট একটা করার জন্য একটা চিন্তা ভাবনা করছিলাম। তো অনেকে অনেক কিছু বলছিল। পরে এই বাদল ভাইয়ের যে ভিডিও প্রোগ্রাম ঠিক 2019 থেকে শুরু হয়েছে, আমি আস্তে আস্তে দেখি। 2020 জানুয়ারি মাসে 3 তারিখে একটা প্রোগ্রাম ছিল ওনার, আমি ওখানে যাই সেটা ওনার সঙ্গে ট্রেনিং করি। ট্রেনিং করার পরে আমি উদ্বুদ্ধ হয়তো না, তার বাগান আমি দেখার পর চিন্তা করি না, এরকম একটা পার্মানেন্ট একটা আনকমন একটা জিনিস আমার খুব মানে পছন্দ হলো আর কি। যদিও ইনভেস্ট বেশি,
তারপরে আমার এটা পছন্দ হলো, তখন আস্তে 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 বাদল ভাই সম্পূর্ণ ভিডিও দেখে, মূলত তার কথাতেই আসলে মূলত সে বলে না কিন্তু আমাকে, কিন্তু তার ভিডিও দেখেই কিন্তু আমি কিন্তু উদ্ভূত হয়েছি, না এটা করা যায়। তার ভিডিও যদি না অনলাইনে আসতো আমি আসলে এতটুকু সাহস পেতাম না। অনেকেরই টাকা আছে, অনেকের সাহস নেই, অনেকের সাহস আছে টাকা নাই, অনেকের ল্যান্ড আছে কিন্তু টাকা নাই। কিন্তু আমি সব সংমিশ্রণে চিন্তা করলাম যে আমার জন্য এটি আসলে একটা প্রযোজ্য, যাতে এটা লং টাইম 30-40 বছরের একটা প্রজেক্ট, আমার খুব এটা পছন্দ হয়েছিল। তো অনেকে চাকরি করে যায়, রিটায়ারমেন্টে যায়, কিন্তু আমরা তো আসলে ব্যবসা করি, আমরা তো রিটায়ারমেন্ট যাইতে পারি না। রিটায়ারমেন্টে আমার যখনকার আমি ব্যবসা করতে না পারবো, তখন এইটাই আমার একটা সম্বল। এই চিন্তার দ্বারা আসলে আমি আগাইছি। তারপরে এই অতুল থেকে, ইন্ডিয়া থেকে, রাজস্থান থেকে, পরে দেখলাম যে না আসলে যে বীজের গাছ থেকে যে হয় এগুলা সম্পূর্ণ পুরুষ হয়, সবাই জানেন আপনারা। পরে চিন্তা ভাবনা করলাম যে আমি যেহেতু একটা পার্মানেন্ট বাগান করবো, সেহেতু একটা টিস্যু কালচার করলেই এনাফ। তো তখন চিন্তা করলাম যে না, আমি তো ইন্ডিয়া থেকে যাই, পরে আমি নিজে যাই টিস্যু কালচারের যে 210টা গাছ নিয়ে আসি। মোটামুটি এখন আমার কাছে 200 গাছ আছে, এবং এই টিস্যু কালচার গাছ থেকে আমার শাখা রয়েছে। এখান থেকে বাগান আমি সম্প্রসারণ করতেছি আমি, তো মোটামুটি 500 গাছ হবে। তা আমি মোটামুটি এভাবে, বাদল ভাইও জানে, বাদল ভাই তো সারা বাংলাদেশে আসলে ওনার বিচরণ। তো ওনার সঙ্গে আলাপ করে দেখছি টিস্যু কালচারে আসলে এত বড় বাগান আছে কিনা, এর বাদল ভাই বলবে। তো আমি চাই যে সর্বোচ্চ বেস্ট একটা মানে বাগান করার জন্যে, যাতে মানুষ বা আমি স্যাটিসফাইড বর্তমানে যে কন্ডিশন বাগানের, সেই হিসেবে মোটামুটি আমি স্যাটিসফাইড। আচ্ছা হেলাল ভাই, একটা বিষয় হলো অনেকে যেমন একটু একটু অপপ্রচার করতেছে যে বাংলাদেশে বাণিজ্যিক বাগান মানে করা যাবে না, করা ঠিক হবে না। এটা কি আসলে সত্য না ভুল? না না না, এটা আসলে ভুল। সবচেয়ে বড় কথা কি, আমরা না জানায় অনেক কিছু কথা বলি। কথা এই জন্যই বলি কারণ আমরা রিসার্চ করি না। আমি যে কথাটা বললাম কেন বললাম, আসলে আমরা সমস্যা যে কোন জায়গায়, এই জিনিসটা আমরা করতে পারি না। আমরা খেজুর গাছের অনেক কিছু সমস্যা আছে, যেগুলো যদি মিট আপ আমরা করি তাহলে আমার মনে হয় যে এইটা কোনো সমস্যা না। আমি প্রাথমিক অবস্থায় অনেক সমস্যায় পড়ছি, তারপর আস্তে আস্তে সব ওভারকাম আমি কিন্তু করছি। কিন্তু সমস্ত, তবে আমাদের দেশে বাড়ি খেজুর গাছটা এবং খনিজে কাঁচা খেজুরটা এই দিকে প্রায়োরিটি দিতে হবে। কারণ আমাদের দেশে বন্যা এবং বৃষ্টি হয়, অনেক কিছু হয়। কিন্তু আমি দেখছি 2020-এ যখন গাছ আনছি, তখন আমার গাছের হাইট হলো মাত্র 2 ফিট বা 1 ফিট, 1.5 ফিট। এই 1.5 ফিট গাছ 10 দিন আমার পানির নিচে ছিল, কিন্তু গাছ আমার কিছু জানে আমি মনে করছি বাগান আমার শেষ। তো ইনশাল্লাহ 10 দিনে এত ছোটো গাছ কিছু হয় নাই। তাহলে এখানে তো পরিবেশগত বা বাংলাদেশের আবহাওয়াজনিত এখানে কোনো সমস্যা আমি দেখতেছি না আমি। আর এখন বাজারজাত একমাত্র, কারণ আগস্টে যারা আমরা হারভেস্ট করি যখন খেজুর, তখন কিন্তু বৃষ্টি থাকে, যার ফলে আমরা এমন কিছু করবো না যাতে যখন খেজুরটা যদি মানে যে সমস্ত খেজুর পাকা অবস্থা শুকাইতে হয় ওইগুলো না করিয়া কাঁচা খেজুর যেমন বাড়ি, খনিজি, এইগুলা খেজুরটা বাণিজ্যিক ভিত্তিতে করলে আমি মনে করি যে লাভবানই হবে, লস এখন এই নাই। তবে বাড়ি এবং অন্যান্য জাত যেগুলো পাকা যেগুলো হয়, এগুলা সাধারণত লিমিটেড পর্যায়ে রাখাই ভালো, এই আর কি। আচ্ছা হেলাল ভাই, আপনি ধরেন 260টা নিয়ে আসছিলেন, এখন এই যে রোপণ করার পরে এখন আপনি নতুন করে আরো 300 বাড়াইতেছেন। জি জি। এই 300টা আপনার চারা কিন্তু হয়নি। না না না, তারা এখন সাকার থেকে বরংস আপনার প্রচুর পরিমাণ সাকার আপনাকে আরো বিক্রি করতে হবে এখন। জি জি জি। কারণ এটা তো আর রাইখে কোনো লাভ নেই। না না না। এখন যে 300 বাড়ালেন, ওই 300 থেকেও তো আপনি আরো 3000 সাকার পাইবেন পরবর্তীতে। হ্যাঁ ইজিলি। হ্যাঁ। এখন বাণিজ্যিক ভাবে বাগান বাংলাদেশে এখন শুরু হয়েছে, যেমন হেলাল ভাই 200 দিয়ে করছে, ঠিক এইরকম কক্সবাজারে এক ভাই আছে এমনি ইঞ্জিনিয়ার, ওনারও কিন্তু 200 গাছ দেয় বাগান, এরকম গড়ে উঠতেছে। আমরাও প্রচুর পরিমাণে এই বাণিজ্যিক বাগানের কাজ কিন্তু আমরা হাতে নিছি। তো এখন অনেকের প্রশ্ন থাকে আসলে যে কিছু আছে আমাদের বাগানিরাই না বুঝে কিছু কথাবার্তা বলি, অনেকে বুঝে বলি কারণ তার ভিতরে একটা সচেতনমূলক সূক্ষ্ম পলিসি আছে, যার কারণে আপনি শখ করে কেউ যদি বাড়িতে একটা আজোয়া, একটা মরিয়ম, একটা আম্বার খেজুর খাওয়ার জন্য লাগান, সেইটা ঠিক আছে, কিন্তু বাণিজ্যিকভাবে আপনার ওই জাতগুলো করা যাবে না। বাড়ি, খনিজি আর খালাস, এই 3টা ছাড়া আপনি কারণ করা যাবে না। কেন? ওই যে বারবার বলতেছি, আপনি খেজুর পাকবে সুন্দরভাবে, খুব রসালো থাকে, পরবর্তীতে তাকে সংরক্ষণ বা শুকানোর কোনো পরিবেশ আমাদের এখানে নেই। ওটা আপনার একটা গাছ থাকলেও পরিবার সবাই মিলে খেজুর খেয়ে শেষ করতে পারবেন না, কারণ একটা খুব চেষ্টা করলে একটা লোক 5-7টা খেজুরের বেশি খাইতে পারে না।
তাহলে আপনার এই যে ডেইলি যে খেজুরগুলো পাকবে আপনি কি করবেন? একজনে খুব চেষ্টা করছে, আমরাও চেষ্টা করছি। আমি জার্মানি থেকে সোলার ডায়ার এনে 10 লক্ষ করে খরচ করেও কিন্তু আমি বসে আছি, কারণ ওই কোয়ালিটি হয় না। শুকাই খেজুর কিন্তু মানুষ যে নিবে সেই কোয়ালিটি হয় না। অনেকে এটা কিছু অপপ্রচার করছে, কিন্তু অপপ্রচার করলে ভাই এই যে রমজান যে গেল, এই রমজানে কি তারা এই খেজুরটা দেখানো উচিত ছিল না? জি ভাই জি 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 ধরেন আমি মানে সংরক্ষণ করতে পারছি, প্রস্তুত রাখছি, তাহলে যে রমজান গেল আমি রমজান একটা ভিডিও দিতাম, দেখেন এই যে আমি খেজুর রাখছিলাম, না বিক্রি করুক, যে এই যে আমি সেই খেজুরটা খাইতেছি, সেটাই কিন্তু কেউ দেখতে পারেনি। কাজেতে এগুলো আসলে সূক্ষ্ম একটা পলিসি, আমরা আসলে এগুলোর মধ্যে থাকতে চাই না। আমরা একদম সাদা সিধেভাবে মানুষকে বোঝাইতে চাই, কি করতে চাই। তো হেলাল ভাই, এখন কি যে ইনভেস্ট করছেন আপনি, তো ওভার ইনভেস্ট করছেন, মানে দেখা গেছে গাছের একটা ইনভেস্ট, 5 বছর পরিচর্যা একটা ইনভেস্ট, আবার এগুলোর ব্যাপারে আপনি কিছু মানে অপ্রয়োজনীয় কিছু কাজও কিন্তু করছেন, যদি ওইটা উপকার করবে, সব মিলে কিন্তু বেশ খরচ আপনি করছেন। যাক মাশাআল্লাহ। তো আপনি তো এখন কি মোটামুটি সাহস পাইতেছেন জানা এটা মানে লাভজনক ছাড়া এটা লস কোনো প্রজেক্ট না এখন, তবে একটু লেট হয় আর কি, কারণ আসলে তো অন্যান্য ইয়েতে ফিডব্যাক 1 বছর 1.5 বছর পাওয়া যায়, এটা মিনিমাম 3 বছর আগে আসলে ফিডব্যাক আপনি পাবেন না। আর এটা আসলে মনের ব্যাপার, এটা সাহসের ব্যাপার, মনের ব্যাপার, এই যে একটা মন মানসিকতার ব্যাপার। আপনি যে গাছ প্রেমী যদি না হন, আপনি যদি ওই টাইপের যদি গাছ মানে গাছ রিলেটেড মানে পরিবেশ রিলেটেড যদি না হন, তাহলে আপনার জন্য এটা প্রযোজ্য না আসলে। কাজ জোর করে কোনো কিছু আসলে একটা বিষয় আছে হেলাল ভাই, আপনি কৃষি প্রজেক্ট যাই করতে যান, 4 বছর ওখান থেকে কিছু পাইবেন না, খালি খেজুর না, আপনি যে কোনোটা করেন 4 বছর ওখানে খালি দিতেই হবে। হ্যাঁ অবশ্যই। কিন্তু 4 বছর পরে আল্লাহর রহমতে যে পরিমাণ রিটার্ন পাবেন সেটা স্বপ্নের মতো। আর সবচেয়ে বড় কথা, এটা লং টাইম একটা প্রজেক্ট, এটা একবার যদি খারাপ ঘন্টা মিনিমাম 30 বছর। না ভাই, একটা খেজুর গাছ আপনার ভালো মতো হয়ে গেলে 100 বছরের নিচে ওটা কিছু হওয়ার কোনো সুযোগ নাই। 100 বছর বলি না, কারণ আমরাও তো ধৈর্য ধরতে পারি না, পরিচর্যা আমরা হয়তো বাঁচবো না। দেখা গেছে এটার কল্যাণে আপনার পরবর্তী প্রজন্ম বা আপনার ছেলে যারা আছে, নেক্সট জেনারেশন, ওর প্রজন্ম যে থাকবে, সবাই কিন্তু আপনার নামটা মনে করবে যে এটা আমার বাবা করছিল, এটা আমার দাদা এই প্রজেক্টটা করছিল, এর সফল কিন্তু সবাই পাইতে থাকবে। আর দর্শক আরেকটা কথা বলি, আমরা কিন্তু যে কাজটা করব, বেশ কিছু বাণিজ্যিক বাগান হচ্ছে, আরও যে হবে, আমরা সেন্ট্রালভাবে এই খেজুরগুলা প্ল্যান আছে নিয়ে আসবো আমরা। ধরেন এই যে হেলাল ভাই বাগান করছে, এরকম আরও অনেকেই করতেছে, আরও হবে। এই সেন্ট্রালভাবে খেজুরগুলো আমরা যদি নিয়ে আসি, আমরা এটাকে খেজুরের কোনো কিছুই নষ্ট হওয়ার নাই। আমরা এই খেজুর থেকে যে জোসটা করব, 1 কেজি খেজুর দাম থাকে সাপোজ 500 টাকা, আমি কমই বললাম, কিন্তু ওই 1 কেজি খেজুর থেকে যে জোস হবে সেটার ভ্যালু কিন্তু আরও অনেক বেশি। আর দ্বিতীয় যে বিষয়টা আসতেছে, এই খেজুরের বীজটাও কিন্তু ফালানো না। আমরা আজকে দেখেন বর্তমানে ঘরে ঘরে ডায়াবেটিস, ভাই ঠিক আছে না, এমন কোনো বাড়ি পাওয়া যায় না যে ডায়াবেটিস নাই। এখন আমরা কিন্তু খুঁজি না যে ডায়াবেটিস কি লেগে হয়, ডাক্তাররাও বলেন না কেন, তাদের যে ব্যবসা, তাদের যে বিজনেস, এটা কিন্তু চলে যাবে, কমে যাবে। আসলে কিন্তু কারণ একটাই, আমরা এই যে প্রত্যেকে কিন্তু দোকানে গেলে 1 কাপ চা খেয়ে বসি, চাটা কতটুকু হেলদি আমাদের জন্য এটা কিন্তু আমরা আসলে করি না, জানি না। যে জিনিস ঘুম নষ্ট করে ওই জিনিস স্বাস্থ্যের জন্য উপকার বলে আমি মনে করি না। কি হেলাল ভাই কথা ভুল বললাম আমি? আর এর সাথে যে আমরা চিনি ব্যবহার করি, চিনিটা কিন্তু ডাইরেক্ট বিষ, হোয়াইট পয়জন, ঠিক আছে, ডাইরেক্ট বিষ। আমরা কেউ আছে সারাদিন এরকম 15-20 কাপ খেয়ে ফেলি, ঠিক আছে। কিছু মানুষ ব্যতিক্রম, কারণ তাদের আল্লাহ তাআলা তাদের বডিতে এক্সট্রা কিছু দিয়ে রাখে হয়তো, যার জন্য তারা ব্যতিক্রম, কিন্তু ম্যাক্সিমামে কিন্তু এই সমস্যা কিন্তু হয়। আজকে যদি আমরা এই চায়ের পরিবর্তে এই যে খেজুরের বীজটাতে কিন্তু আমরা ইজিলি কিন্তু চা কপির পরিবর্তে ব্যবহার করতে পারবো, তখন কিন্তু আমাদের দেশে হার্টের রোগী কমে যাবে। পুরা গ্রামে ইনভেস্টিগেশন করেন, 5 বাড়িতে 1 বাড়িতে কিন্তু হার্টের রোগী আছে। আর যদি যে একবার হার্টের রোগী হয়, তার মাসে 3 থেকে 5 হাজার টাকা ওষুধ লাগে। আর আমার মনে যতটুকু জানি যে খেজুরের বীজের যে মানে পাউডারটা, এটাতে কিন্তু নিয়মিত চায়ের মতো করে যদি খায়, তাহলে তার যে উপকার হবে, তার ওষুধ লাগবে না। আমরা এই 2টা বিষয় নিয়ে আমরা সামনে আসবো। কারণ অনেকে হয়তো খেজুর বড় বড় বাগান করবেন, যে খেজুর কোথায় বিক্রি হবে এই চিন্তা করতে হবে না, কারণ এটা আমরা অলরেডি প্ল্যান প্রোগ্রাম করে এগোচ্ছি। আমরা যে 10 জন বাগানি নিয়ে যৌথভাবে মিলে যদি আমরা একটা প্রকল্প করি, দেশের মানুষ উপকার হবে, আমাদের একটা প্রজেক্টও দাঁড়িয়ে যাবে। তো দর্শক, আমরা এখন শেষে সর্বশেষ হেলাল ভাই যে ট্রেনিংয়ের মাধ্যমে যে উদ্বুদ্ধ হয়েছে, সেই ট্রেনিংয়ের প্রোগ্রামটা আমি যুক্ত করব, আর বাগানটা আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো। অনেকগুলো অপশনের বাগান, এই যে আপনারা দেখতেছেন, এটা কিন্তু একটা অপশনে না। হেলাল ভাই টোটাল কয়টা বাগান আমাদের?
এখানে? এটা 2 3 4 5টা। এর তো বড় বড় 5টা প্লট আছে। আমি এখানে একটু আপনাদেরকে চারিদিকে দেখিয়ে নিচ্ছি। এরকম এই যে নজরুল ভাই খেজুর দেখাচ্ছে, এরকম বেশ কিছু গাছ। তার হেলাল ভাইয়ের কিন্তু ডেভেলপটা এই বছর গাছে এই ফল হয়েছে। এই নজরুল ভাই এবার এই বছর কয়টা গাছে দেখা দিল? এবার 30টা গাছে আচ্ছা আচ্ছা, বাধা হয়েছে 30টা গাছ। গাছের মানে এই যে এখন যে গ্রোথটা আছে, যে স্ট্রাকচার, এটা তো মাত্র কিছুদিন ধরে হয়েছে। হ্যাঁ, তার জন্যই আপনার যখন ফল আসার আছে বাধা দেওয়া তখন আপনার হয়েছে, আপনার ঘুরটা একটু কম আছে বা আপনাদের যত্ন একটু কম আছে। তারপর থেকে যত্ন নিয়ে এখন দেখছি হেলাল ভাইও ফিটনেস আছে, বর্তমান গ্রোথে হেলাল ভাইও সন্তুষ্ট, আমিও যা দেখতেছি। তো এই যত্নটা কন্টিনিউ করে যান। আশা করি আগামী বছর এখানে আল্লাহর রহমতে ভরপুর খেজুর আমরা দেখতে পারবো ইনশাল্লাহ। তো দর্শক, আমি আরো কিছু হেলাল ভাই আরো কিছু বাগানের অংশ দেখাবো। আর এরপর শেষে আমরা হেলাল ভাইয়ের আমরা যে ট্রেনিং এর উদ্বুদ্ধ মানে শুরু করেছিলাম, সেটারই ফসল আজকে এটা আমাদের একটা আনন্দের বিষয় যে হেলাল ভাই নিজেও বললো যে আসলে কিভাবে সে উদ্বুদ্ধ হয়েছে। এরকম অসংখ্য লোক আছে। এখন এটা আমরা আসলে শিল্পের পর্যায়ে নিয়ে যাব। আশা করি আমাদের শুরু মানে পর্বটা শেষ হয়ে গেছে। ধীরে ধীরে আমরা এই খেজুরটাকে বাংলাদেশে একটা শিল্পের পর্যায়ে ইনশাল্লাহ আমরা নিয়ে যাব। আর আপনাদেরকে ট্রেনিং প্রোগ্রামটা দেখবেন। সেই সাথে আমি বাগানে আরও অংশ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আর কিছু কথা আপনাদেরকে বলবো। চলুন দর্শক, এখানে আমাদের আশেপাশের কিছু লোকজন আছে, একটু আপনার পরিচয় দেন। হেলাল ভাই কি হয়? জি, হেলাল ভাই আমার ভাই লাগে, বড় ভাই। আচ্ছা, আপনি বড় ভাই। আপনার কি হয়? আমার ভাই না। আচ্ছা, এই যে শুনলেন, প্রথম যে শুরু করলো বিভিন্ন প্রতিকূলতা ছিল, তাই না? বিভিন্ন সমস্যা ছিল। আপনারা তো মাঝে মাঝে মনে মনে বকতেন যে কি করলো না করলো, টাকা পয়সা নষ্ট হইতেছে, নিয়ে তো অনেক মানে টেনশন করছি। একটু আমার বলেন তো যে এলাকাবাসীর কি মন্তব্য ছিল? মানে অনেকে বলছে যে মানে হেলাল সাহেব যা করতেছে সব টাকা নষ্ট হবে, মানে কি করতেছে তার ব্রেন ডিভিড হয়ে গেছে, মানে এই সমস্ত মন্তব্য মানে প্রতিনিয়তই মানে লোকজন করতো। এলাকাটা মুরুবি মানাবো, সুন্দর সুন্দর জমি গেলে সে নষ্ট করতেছে, মানে চাষবাস করা বাদ দিয়ে, মানে মানে এগুলা সবসময় বলতো লোকজন। ইনশাল্লাহ তারপরেও মানে আচ্ছা, এখন যখন ফলন শুরু হলো গাছের এই অবস্থাটা, এখন তো মানুষের কিছু পরিবর্তন হয়েছে না? জি জি, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা আসলে সারা দেশের চিত্র, এটা খালি শুধু হেলাল ভাইয়ের না, এটা সারা দেশের চিত্র। আমরাও কিন্তু ভুক্তভোগী আরো বেশি হয়েছি। হেলাল ভাই তো সরাসরি শুনে নাই কিছু, হয়তো এই যে আপনাদের মাধ্যমে জানতে পারছে, কিন্তু কারণ হেলাল ভাই ততটা সময় দেয় না এখানে, কিন্তু আমরা কিন্তু মানে সরাসরি অনেক ধরনের কথাবার্তা শুনছি। এখন যে এই যে বাগান দেখতেছেন, আপনাদের কি মনে হয়? না, এখন তো আমরা সবাই খুশি ইনশাল্লাহ। এই বাগানে গুণগত মান, কোয়ালিটি সবকিছু ঠিক আছে, এই ফলন আসতেছে মানে ইনশাল্লাহ। আচ্ছা, ধরেন এই যে যা দেখতেছেন, এইভাবে প্ল্যান করে যদি কেউ বাংলাদেশে ধরেন 1000 গাছ একটা বাগান করে বা 2000 গাছ বাগান করে, তাহলে কি তার করাটা কি ঠিক হবে বলে মনে হয় আপনার? অবশ্যই ঠিক হবে, 100% ঠিক হবে, যদি কোয়ালিটি সম্পন্ন মানে হলো এটার যে পরিচর্যা আছে, এটার যে মানে টেক কেয়ারের ব্যাপারটা আছে, এটা তাদেরকে ভালোভাবে জেনে নিতে হবে। জি জি, ট্রেনিং এর ব্যবস্থা আছে অবশ্যই অবশ্যই। তো দর্শক, আপনারা শুনলেন, এই যে ওনার কাছেও শুনলেন, আসলে এরকমই হয় সারা দেশে। চলুন আমরা বাগানে আরো অংশগুলো দেখবো। আর আপনারা ভিডিও শেষে কমেন্ট করবেন যে আসলে কি আমরা যে ট্রেনিং প্রোগ্রামটা শুরু করছিলাম, এটাকে আমাদের নতুন করে আবার কি শুরু করা দরকার কিনা, এটা আপনারা ভিডিও শেষে কমেন্ট করে দিবেন। তাহলে আমি আবার পরিকল্পনা বা চিন্তা ভাবনা করবো। সুপ্রিয় দর্শক, এটা হলো হেলাল ভাইয়ের মেডজোল যে জাত আছে, মেডজোল জাতের 30টা গাছ উনি সংগ্রহ করেছিলেন, কিন্তু এখানে একটু শুরুর দিকে কিছু সমস্যা হয়েছে, যার কারণে কিছু গাছ ডিস্টার্ব হয়েছিল, দেখতেছেন। আর বিশেষ করে মেডজোল গাছে প্রচুর পরিমাণ সাকার হয়, এক একটা গাছে 30টা 40টা করে সাকার হয়ে যায়। এটা আরও বেরোবো আপনার পাগল হয়ে যাবেন সাকার দেখে। এদিকে তো আরো আপনার 2টা 3টা 4টা করে এবং কাটছেও এদিকে। আমি আজকে সৌদি খেজুর চাষাবাদের ট্রেনিং প্রোগ্রামে যারা আপনারা উপস্থিত আছেন, আমরা এক পাশে থেকে প্রত্যেকের একটু পরিচয়টা জানবো। এই পাশ থেকে শুরু করেন। আমি মোহাম্মদ ইসমাইল, আমার বাড়ি শরীয়তপুর, আমি ঢাকা থাকি, ঢাকা থেকে আসছি। আমি মোহাম্মদ হেলাল উদ্দিন, আমি জামালপুর থেকে আসছি। আমি মোহাম্মদ হাসমত আলী, আমার দেশের বাড়ি পাবনা, আমি ঢাকা থেকে আসছি। আমার নাম সিরাজুল হক, আমার বাড়ি পঞ্চগড়ে, আমি ঢাকা থেকে আসছি। আমি শেফালি আক্তার, আমার
আমি ওবায়দুল ইসলাম, মানুষ বাড়ি ঢাকা থেকে আসছি। আমি আব্দুল মজিদ, সাতক্ষীরা থেকে আসছি, জোড়া। আমি আব্দুল মজিদ, উত্তরা থেকে আসছি। আচ্ছা, আমরা 2020 সালের প্রথম সৌদি খেজুরের চাষাবাদের উপর ট্রেনিং প্রোগ্রামটা শুরু করতে যাচ্ছি। আর আমরা এই বছর যেন 6 মাসের মধ্যে অন্তপক্ষে 15টা প্রোগ্রামের মাধ্যমে সারা দেশে যেভাবে গত বছর আমরা এই সৌদি খেজুর চাষাবাদটাকে ছড়িয়ে দিয়েছিলাম, ঠিক ওইভাবে যেন আমরা ছড়িয়ে দিতে পারি, সেই চেষ্টাটা আমরা করে যাব। কিন্তু এই চেষ্টার পিছনে কিন্তু আপনাদের অনেকটাই অবদান কিন্তু রাখতে হবে, ঠিক আছে? কি বলতে পারবেন প্রথম কত সালের থেকে শুরু হয় বাংলাদেশে? না, 2004 সাল। আচ্ছা, ততটা আমি বলে দিচ্ছি। 2001 সালে ময়মনসিংহের ভালুকার মোতালেব ভাই প্রথম সৌদি খেজুর চাষাবাদটা শুরু করে। যদি মোতালেব ভাই শুরু না করতো হয়তো আমাদের অনেকেরই কিন্তু শুরু হইতো না, ঠিক আছে? আমাদের কৃষিতে এই মানে এই সৌদি খেজুর চাষাবাদটা সংযোগের মাধ্যমে আমরা দেশবাসী সহ আমরা অনেক কিছুই করা এবং পাওয়া এর থেকে সম্ভব, কিন্তু আমাদের ওইভাবে কাজগুলা করে যেতে হবে। কিন্তু উনি শুরু করার পরেও দেখা গেছে এই বিগত 20 বছরে এই সৌদি খেজুর চাষাবাদটা কিন্তু ওইভাবে কিন্তু সব জায়গায় আমাদের মাঝে ছড়িয়ে পড়ে নাই। কিন্তু আমি প্রথম 2014 সালে এই সৌদি খেজুর নিয়ে পরিকল্পনা করি। 2015-তে আমার বাগানের শুরু। এই 4 বছর শেষ করে 5ম বছরে কিন্তু আমরা পদার্পণ করছি। ইতিমধ্যে বাংলাদেশে আমরা বেশ কিছু বড় বড় বাগান এবং পাশাপাশি বসত বাড়িতে 2টা-4টা করে গাছ লাগানো, এই বিষয়গুলো কিন্তু আমরা সূচনা করতে সক্ষম হয়েছি। আরেকটা সুখবর দিয়ে রাখি, 2019 সালের যে খেজুরের যে সিজনটা চলে গেল, 517 জায়গায় আমার যে রেকর্ড আছে সেই রেকর্ড মতে 517 জায়গায় আমাদের দেওয়া গাছেই এই খেজুর ধরছে, ঠিক আছে? এখন এই সব বিষয় থেকে আমরা আরো বেশি উদ্বুদ্ধ হয়েছি যে আরো কিভাবে এটা নিয়ে কাজ করা যায় এবং আরো কিভাবে সবার মাঝে ছড়িয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা আমরা করে যাচ্ছি। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি, শুধু আমরা ছেলেরা না, আমরা থাইল্যান্ডে দেখছি যে পরিমাণ ছেলেরা এই সৌদি খেজুরের বাগান নিয়ে কাজ করতেছে, পাশাপাশি কিন্তু এই মেয়েরাও কিন্তু অনেক দূর এগিয়ে, কিন্তু বিশেষ করে থাইল্যান্ডে। হ্যাঁ, আমাদের দেশেও কিন্তু ওই পদভাবটা কিন্তু আমরা অনেকটা ক্ষেত্রে দেখতেছি, মানে নারী উদ্যোক্তা কিন্তু প্রচুর তৈরি হচ্ছে। আমার জানা মতে কিন্তু অনেকেই অনেক মেয়েরাই কিন্তু সৌদি খেজুর চাষাবাদ শুরু করার জন্য আগ্রহী এবং কাজ শুরু করছে। আর আমাদের মাঝে এইরকমই একজন বোন আজকে উপস্থিত আছে, তার জন্য আমরা একটু সবাই হাততালি দেব। এখন যে বিষয়টা হলো, খেজুর চাষ আমরা 3 ভাবে করতে পারি। আমি পুরা অংশটা যখন শেষ করব তারপর আপনাদের প্রশ্ন করার জন্য একটা সুযোগ দিব। আপনাদের যত ধরনের প্রশ্ন থাকবে, আপনাদের যদি কারো কোনো কাগজ লাগে আমার এখান থেকে নিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের মোটামুটি প্রশ্নগুলো রেডি রাখতে পারবেন এবং কোনো কিছু জরুরি তথ্য থাকলে শুধু সেটা লিখে রাখতে পারবেন। একটু কষ্ট করেন ভাই, আপনাদের সবাইকে পেজ লাগবে, তাদেরকে একটু দিয়ে হেল্প করবেন। আপনাদেরকে বলছিলাম যে খেজুর চাষটা আমরা 3 ভাবে করতে পারি। হ্যাঁ, প্রথম হলো একটু এদিকে নিন। আমরা 3 ভাবে করতে পারি। প্রথম আমরা কলমটা আমরা ডিস্টার্ব করতেছে, আমি মুখে বলে যাই। 1 নম্বর হলো আমরা
বীজ থেকে করতে পারি। সবাই মনে রাখবেন বীজ থেকে করা যায়। 2 নম্বর হলো টিস্যু কালচার। আর 3 নম্বর যেটা আসে সেটা হলো যে অফশোট বা কলমের চারা। এক নম্বর যেটা হলো বীজ থেকে, 2 নম্বর হলো কলম চারা বা অফশোট, অথবা এটাকে সাকারও বলা হয়। ঠিক আছে, এখন আমরা এই একটা একটা করে আমরা আলোচনায় যাব। সেটা হলো বীজ। যদি কেউ বাণিজ্যিক বাগান করেন বা কেউ যদি প্ল্যান থাকে যে না আমরা একটা বাণিজ্যিক বাগান করব, কারণ একটা দুইটা গাছের ক্ষেত্রে একটা ভিন্ন সাবজেক্ট। যদি একাধিক বেশি পরিমাণে গাছ হয়, আপনাকে কিন্তু কোনোভাবেই বীজের গাছ দিয়ে যাওয়া যাবে না। সেটা কেন আমি স্পষ্ট করে বলে দেই, সবাই খুব গভীরভাবে লক্ষ্য করবেন যে বাংলাদেশে প্রথম বাগান মোতালেব ভাইয়ের বাগান। ওনার বাগানটা কিন্তু পুরাটাই বীজ থেকে সৃষ্টি, এটা আমরা সবাই জানি। ঠিক আছে, আজকে 20 বছর, বিগত অনেকগুলো বছর আপনারা লক্ষ্য করেন যে ওনার সর্বোচ্চ একটা গাছে 100 কেজির উপরে ফলন এখন পর্যন্ত আমরা পাইনি। সেক্ষেত্রে 1 থেকে 2টা গাছে ম্যাক্সিমামে 30-40 কেজি, ম্যাক্সিমাম গাছে দেখবেন যে 30-40 কেজি ওনার প্রত্যেকটা বছর অ্যানালাইসিস করেন, এটা পাবেন। কিন্তু আমার বাণিজ্যিকভাবে করতে গেলে আমাদের লাগবে 250 থেকে 300 কেজি, সেটা কিন্তু আপনি বীজ থেকে পাবেন না। এই হলো বীজের 1 নম্বর সমস্যা। 2 নম্বর সমস্যা, আপনারা জানেন যে বীজ থেকে করতে গেলে ছেলে মেয়ের একটা বিশাল ফ্যাক্ট। 5 বছর একটা গাছ পরিচর্যা করলেন, অনেক যত্ন করলেন, 5 বছর পরে যে গাছটা কেটে ফেলতে হইল, এর থেকে কিন্তু দুঃখজনক কোনো বিষয় কিন্তু নাই। যদিও আমরা এই সমস্যাটা মোটামুটি সমাধান করতে সক্ষম হয়েছি। বীজটাকে আমরা বাছাই করে 3 টাইপের যে বীজ আছে আমরা কি পৃথক করতে পারি, সেটা আমরা পরবর্তী স্টেপে আসতেছি। আর দ্বিতীয় যে সমস্যা, খুব গভীরভাবে লক্ষ্য করবেন, নরসিংদীতে যে বাগানটা আছে তাজুল ভাইয়ের বাগান, ওনার খেয়াল করবেন যে ওনার সবগুলা গাছ হলো বারহি। এই ওনার ফলনে দেখবেন যে কোনো গাছে ছোট, কোনো গাছে বড়, মানে আপনার সব গাছে একরকম কিন্তু সাইজ হয় না। আপনি বাণিজ্যিকভাবে যদি একটা বাগান করেন তাহলে কিন্তু এই খেজুরগুলোর সাইজ কিন্তু এক থাকতে হবে, কোয়ালিটি এক থাকতে হবে, তা না হলে কিন্তু আপনার বাণিজ্যিকভাবে আপনার অবশ্যই লস হবে এটা। আর 3 নম্বর হলো বীজ থেকে গাছগুলাতে আপনি তো জানেনই যে ফ্রুটিংয়ের পরিমাণটা খুবই কম। ঠিক আছে, এই জন্য বীজ থেকে বাণিজ্যিক বাগান করা যাবে না, একেবারেই না। আমরা কিন্তু একদম স্পষ্ট বলে দিই, বীজ থেকে যদি বাণিজ্যিক বাগান করার চিন্তা ভাবনা করেন, চেষ্টা করেন, পুরোটাই লস হবে। অনেকে চিন্তা করছেন যে আমি বীজ দিয়ে 200, 300, 400 গাছ করে তারপরে বাগানটা তৈরি করব, এক সময় কিন্তু সে হতাশায় ভুগবে। ঠিক আছে, এখন আমাদের দ্বিতীয় অপশন আসছে টিস্যু কালচারের। বাণিজ্যিক বাগানগুলো যদিও আপনার যদি খরচ বেশি হয়, তাহলে আপনাকে অবশ্যই টিস্যু কালচারটা করতে হবে। সারা বিশ্ব যে জায়গাতে চলতেছে আপনাকে ওই জায়গাতে চলতে হবে। আমরা আমাদের মাঝে আপনাদের টিস্যু কালচার চারাটাও আমরা দেখাবো আজকে। যেমন ওই চারা দুটো এখানে উঠিয়ে দাও। এই হলো টিস্যু কালচার। আর তৃতীয় হলো কলম চারা, অর্থাৎ আপনি একটা গাছ যখন বড় হবে, 3 বছর বয়স হবে, 3 বছর বয়স হলে ওর গোড়া দিয়ে, গাছের গোড়ার চারিদিকে দেখবেন যে ছোট ছোট অনেকগুলা বাচ্চা চারা জন্মগ্রহণ করে। এটাকে আমরা ইংরেজিতে অফশোট, বাংলায় সাকার, আর এমনিতে আমাদের দেশীয়ভাবে আমরা এটাকে বলি হলো যে আপনার কলম চারা, মানে আমাদের দেশীয় ভাষায় কলম চারা বলি। ঠিক আছে, এখন এটা তো আপনি বাণিজ্যিক বাগান করতে পারবেন না, কারণ এর যে দাম। ঠিক আছে, আগে এক সময় আমি যখন বাগান শুরু করি, আমি 3 লক্ষ টাকা দিয়েও কিন্তু দেশের থেকে কোনো চারা আমি সংগ্রহ করতে পারি নাই। ঠিক আছে, মোতালেব ওখান থেকে একবার একটা গাছ কিনতে চাচ্ছিলাম, ওনার 4 লক্ষ টাকা আমি নিয়ে গেছি, ওই গাছ আমাকে দেয় নাই, সে ওটা পরে 5 লাখ টাকা বিক্রি করছে। ঠিক আছে, যার কারণে আপনার কলমের চারা আমরা শুরু করার পরে আমরা এখন পর্যন্ত কমাইতে কমাইতে এটা 50,000 টাকায় নিয়ে আসছি। তো দোয়া করেন, আমরা আশা করি আগামী 3 থেকে 4 মাসের ভিতরে এটা মেবি 25-20 হাজার টাকার মধ্যে নিয়ে আসবো আর কি।
মানে আমার চেষ্টা হলো যত কমিয়ে নিয়ে আসা যায়, যত কমের মধ্যে লোকজনের হাতে তুলে দেওয়া যায়। ঠিক আছে, হয়তো আমি এই সেক্টরে না আসলে এখন পর্যন্ত কলমের চারাগুলা সম্ভবত 1.5 লাখ টাকার নিচে আসতো না। মোতালেব ভাই এখন 1 লাখ টাকা বিক্রি করে। ঠিক আছে, এই হলো আপনার কলম চারার বিষয়টা। বীজ থেকে তো আমরা সবাই চারা আমরা করতে পারবো, একদম সহজ কিন্তু বীজ থেকে করা। হ্যাঁ, টিস্যু কালচার বিশ্বের বুকে 5-6টা টিস্যু কালচার কোম্পানি আছে। আপনার টিস্যু কালচার মূলত যে 1 নম্বর কোম্পানি এ হলো যে ডিবিডি, ডেট পাম ডেভেলপমেন্ট লিমিটেড। তাদের প্রতিষ্ঠান হলো ইউকে ল্যাবে এই চারাটা, অর্থাৎ আপনার এই টিস্যু কালচার সম্বন্ধে একদম ক্লিয়ার করে দেই। মানে অনেকের নানাবিধ প্রশ্ন কিন্তু টিস্যু কালচার সম্বন্ধে থাকে না জানার কারণে। আমরা যে গাছের গোড়া দিয়ে যে কলম চারাটা হয়, এই কলম চারাটা ওরা সংগ্রহ করে এবং ভালো মাতৃ গাছ থেকে, যে গাছের খেজুরের কোয়ালিটি ভালো সব কিছু দেখে করার পরে ওরা এটাকে ওদের ল্যাবে বিভিন্নভাবে সেকশন করে ওরা কালচার করার জন্য এটা মিডিয়াতে ফেলার পরে অসংখ্য চারা তৈরি হয়। দেখা গেছে একটা শাখার থেকে হাজার হাজার লাখ লাখ চারা তারা উৎপাদন করে। এরপরে এরা যেটা করে, এই চারাটা যে উৎপাদন হচ্ছে এখানে কোনো রোগ, কোনো ধরনের সমস্যা, অসুখ এগুলো কোনো কিছুই থাকে না। সব ওরা কিন্তু মিডিয়া থেকে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে রিডাক্ট করে। ওখান থেকে করার পরে এই চারা ওখানে এক একটা ওদের ইয়ের মধ্যে ওটা ছোটো ছোটো জার ইউজ করে। জারের মধ্যে অসংখ্য চারা হয়, দেখা গেছে 200-400 এরকম করে একটা চারা হয়। ওটাকে সিজার দিয়ে কেটে আলাদা আলাদা করে ওরা আবার ঝাড়ে ফেলায়। ওটা যখন আবার ব্যাপক শিকড় আসে, ওইটাকে নিয়ে ওরা দেখবেন যে কালো টিউব আছে এক ধরনের, টিউবের মধ্যে এটা বসাবে। এই পুরা প্রক্রিয়াটা ওদের 4 বছর লাগে। মানে একটা চারা তৈরি করতে ওদের 4 বছর সময় লাগে। এরপরে এটা ওরা ওখান থেকে 27টা দেশে, বর্তমানে তারা যতটুকু আমি জানছি এখন 25টা দেশে দেয়। 25টা দেশে এই টিউব আকারে চারাটা ডিস্ট্রিবিউট করে। এখন আমরা আগে দুবাই থেকে নিয়ে আসতাম, দুবাই থেকে নিয়ে আসলে আমাদের দেখা গেছে 2000 টাকা বেশি পড়ে। 2000 টাকা বেশি পড়লে আমি তো যাদের কাছে বিক্রি করবো টাকাটা কিন্তু তাদের যাবে। একই জিনিস এখন ইন্ডিয়ার আপনার ওরা হলো অতুল কোম্পানি আর কি, অতুল গ্রুপ, ওরা নিয়ে আসে ওখান থেকে। ওরা নিয়ে আসার পরে ওরা গ্রিন হাউসে ওরা ওই টিউব থেকে বের করে, এই যে আপনারা যেটা দেখতেছেন এখন এখানে, এগুলো কিন্তু টিস্যু কালচারের চারা। এটা একটা বারহি চারা, আর এটা দেখতেছেন আজোয়া। ঠিক আছে, এটা হলো আজোয়া চারা। ওরা এরকম ওদের নিজস্ব প্যাকেটে এই চারাটাকে গ্রিন হাউসে আরও 1 বছর ধরে বড় করে, এরপরে এটা কৃষক পর্যায়ে দেয় বা আমরা যারা নিয়ে আসি ওখান থেকে। ঠিক আছে, এখন এই চারাটা লাগানোর কোম্পানির রুলসই হলো যে লাগানোর 3 বছরের মাথায় এই গাছে ফ্রুটিং শুরু হবে। প্রথমবার কতটুকু আসবে? 10 থেকে 15 কেজি 3 বছরের মাথায়। 4 বছরের মাথায় যে 50 থেকে 60 কেজি, 5ম বছরে যে 100 থেকে 150 কেজি, 6ষ্ঠ বছরে যে 200 কেজির উপরে, এইভাবে বাড়তে বাড়তে 300 কেজি প্লাস আসবে। এই হলো টিস্যু কালচারের বিষয়টা। এখন অনেকের প্রশ্ন থাকে যে টিস্যু কালচার কি শতভাগ স্ত্রী গাছ হবে নাকি পুরুষ গাছ হবে? এটা কিন্তু আমাদের অনেকেরই প্রশ্ন থাকে। এখন টিস্যু কালচারের যে পুরুষ গাছ থেকে করা হয় তাহলে শতভাগ সেটা পুরুষ গাছ, স্ত্রী গাছ থেকে করা হলে স্ত্রী গাছ। আর পুরুষ গাছ দেখা গেছে আমাদের দেশে অনেকেই বীজতে আমরা যারা চারা করছি আগে, এখানে অসংখ্য গাছ আছে। তাহলে আমাদের এত টাকা খরচ করে টিস্যু কালচারের পুরুষ গাছ আনার দরকার নেই, আমরা শুধু স্ত্রী গাছটা কিন্তু নিয়ে আসি। আমরা এই টার্মে আমরা 15 দিন আগে প্রায় 700 পিস নিয়ে আসছিলাম। এখন কিন্তু আমাদের হাতে আর টোটালি কোনো চারা নেই, সব আমরা ডিস্ট্রিবিউট করে দিয়ে দিছি। নেক্সট আমরা আবার যাদের চাহিদার পরিপ্রেক্ষিতে প্রায় 2500-এর মতো আনার জন্য আমরা কাজ শুরু করছি, কারণ এটা অর্ডার দেওয়ার পরে হাতে পাইতে পাইতে একটু সময় লেগে যায়। ঠিক আছে, এই হলো টিস্যু কালচারের বিষয়টা। এরপরে আসেন কলম চারা। কলম চারা তো আমি বলছি গাছের গোড়া থেকে 3 বছর যখন বয়স হবে তখন যে চারাগুলা বের হতে থাকবে, এই চারাগুলা গাছের সাথে আরও 3-4 বছর থাকবে। এরপরে ওখানে কলম করে বা যেভাবে আপনি সেপারেট করে নিয়ে আসা যে গাছটা হবে সেটা কলম চারা। ওইটা লাগানোর পরে 1 থেকে 2 বছরের মাথায় আবার খেজুর আসা শুরু করবে। ঠিক আছে, এখন ইন্ডিয়াতে যে জিনিসটা পাইছি এই টিস্যু কালচারের প্রথম কলম চারা, ঠিক আছে,
এইটা নাকি ওদের গুণ শতভাগ থাকে। তারপরে ওদের যে চারাটা চলে গেল, ওই চারার থেকে যে চারা হয় সেটা আবার একটু লো লেভেলে চলে আসে, মানে ওদের ভাষ্য অনুযায়ী আমরা এখন এটা প্র্যাকটিক্যাল কিন্তু করতে পারি নাই, হয়তো সামনে আমরা এটা প্র্যাকটিক্যালটা পাবো আর কি, ঠিক আছে। আর ওরা কিন্তু কোনো সাকারের চারা লাগাইতে চায় না, টোটালটা টিস্যু কালচার। এক সময় সাবসিডি দিবে এই বিষয়ে, কারণ গভর্নমেন্ট কিন্তু অলরেডি একটা চূড়ান্ত পর্যায়ে এবছর চলে আসবে, হয়তো আগামী বছর সিদ্ধান্ত আসবে এটা কিভাবে সারা দেশে ছড়িয়ে দেওয়া যায়। এখন আপনারা জানেন যে খেজুরের অনেকগুলো জাত আছে, সারা বিশ্বে প্রায় 5,000 জাত আছে। এখন আপনার আমাদের দেশে তো আমরা আজওয়ার একেবারে অন্ধভক্ত হয়ে গেছি কিন্তু, ঠিক আছে। খেজুর না মানেই আমরা আজওয়া বুঝি, এটা কি ঠিক? কথাটা কি ঠিক? এটা কিন্তু ঠিক একেবারেই। কারণ আমাদের মোতালেব ভাই যে খেজুরটা দেখাইছে আজওয়া বলে, অ্যাকচুয়ালি ওই খেজুরটা কিন্তু টোটালি কোনো আজওয়া না, ঠিক আছে। আজওয়া খেজুর আপনাদের হয়তো অনেকেই এটা চিনেন, জানেন যে এটা মিডিয়াম টাইপের একটা খেজুর, পুরো পাকলে কালো হয়ে যাবে, কোনো খেজুরের গায়ে সুতার মতো নিশানা কিন্তু নাই, ঠিক আছে। অনেকটা আরবি লেখার টাইপ, ভিতরে সুতা সাদা সুতার মতো দাগ থাকে, শুধু আজওয়া খেজুরেই আছে এইটা, ঠিক আছে। উনি যেটা দেখায় সেটা হলো মরিয়ম খেজুর, ঠিক আছে। ওনাকে আমি একবার বলছিলাম যে ভাই এখন তো ক্লিয়ার জানেন যে এটা আজওয়া না, তাহলে আমাদের নবীর একটা সুন্নতি জিনিস, এটা নিয়ে কেন আপনি ক্লিয়ার করেন না? উনি আমার প্রতি একটু ক্ষিপ্ত যে কেন আমি এই কথা বলতে গেলাম ওনাকে। এক পর্যায়ে বললো যে আমি প্রথম শুরু করছি, বাংলাদেশের প্রথম খেজুর মোতালেব হয়েছি, আপনি তো মাত্র কয়দিন আগে শুরু করছেন, ঠিক আছে। ওনার কাছে থেকে ওনার যে জাতগুলো আছে আমি নিয়ে আসছি কিন্তু, ঠিক আছে, অনেক টাকা দিয়ে নিয়ে আসছি। অর্ধেক মারা গেছে, কথা ছিল গাছ মারা গেলে আমাকে চেঞ্জ করে দেবে, কিন্তু দেয় নাই, ঠিক আছে। যার কারণে ওনার অ্যাকচুয়ালি ওনার বাগানে কোনো আজওয়া খেজুর নাই। আজকে ধরেন আমার বাগানে 2টা আজওয়া খেজুর গাছ আছে যেটা খেজুর ধরে, ঠিক আছে। এখন ধরেন এই গাছগুলো যখন সারা দেশে ছড়িয়ে পড়তেছে, লেখাটা দেখা যাচ্ছে, এটা কি স্টিকারটা উড়ে ফেলছে বেবি? হ্যাঁ, এটা যখন স্টিকার কি উঠে গেছে নাকি? আচ্ছা আচ্ছা, এটা যখন এগুলো ছড়িয়ে পড়বে, এগুলো যখন খেজুর ধরবে সব জায়গাতে, তখন কিন্তু আর ওনার কোনো প্রমাণ করার মতো কোনো ব্যবস্থা থাকবে না। তবে আমরা মোটামুটি মন থেকে দোয়া করি, কারণ আমাদের নবীর একটা সুন্নতি জিনিস, উনি এটা সঠিকভাবে করুক, জানাক সবাইকে, এটা থেকে আমরা সরা উচিত। আমি নিজে একবার বললাম ওনার কাছে, কিন্তু আমি মোটামুটি রাগের পাত্র হয়ে গেছি, আমি কেন বলতে গেলাম ওনাকে, ঠিক আছে। কিন্তু আমার কথা হলো আমি শুরু করছি এই আইটেম নিয়ে, যতদিন এটা নিয়ে কাজ করব এটা সঠিক রাস্তা আমি দেখিয়ে যাব, তাতে আমার কি আসলো কি লস হলো, কার কি হলো না হলো সেটা আমার দেখা কোনো সাবজেক্ট না, মানে লোকজন সঠিক বিষয়গুলো কিন্তু জানবে, এটাই হলো আমার একেবারে ব্যক্তিগত একটা ইচ্ছা আর কি। এখন আমরা 3 টাইপের হয় এটা আমরা জানলাম, ঠিক আছে। এখন সিদ্ধান্ত আপনাদের নিতে হবে যে আপনি কীভাবে শুরু করবেন, যার যতটুকু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী ওইভাবে আপনারা কাজ করবেন, ঠিক আছে। এখন আমরা আসবো এর চাষাবাদের বিষয়টা, আমরা কিভাবে করা যায় জানতে পারলাম। আমরা জানেন যে সারা দেশে আমরা এইভাবে। সুপ্রিয় দর্শক, আপনারা তখন দেখলেন হেলাল ভাই কীভাবে একদম সফল বাগানে হয়ে উঠেছে। এই তো তার বাগানটি দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর বাগান হয়ে গেছে। সেই 2020 সালে আমরা এখানে ট্রেনিং করেছি, সেই ট্রেনিং প্রোগ্রামটা আপনাদেরকে মোটামুটি দেখাইলাম, তারপরে তার সফলতা দেখাইলাম। আসলে খেজুর চাষ বাংলাদেশে সারা দেশে ছড়িয়ে দিতে হবে, এবং এটি একটি ভালো অর্থকারী ফসল এবং দীর্ঘ সময়ের একটি ফসল। আপনাদের সবাই চেষ্টা করুন, আমিও আমার মন প্রাণ থেকে চেষ্টা করতেছি। আজকে দেখেন এই চেষ্টার ফলে হেলাল ভাই একদম সফল বাগানি, এটাই আমাদের সবচেয়ে বড় মানে পাওয়ার। আলহামদুলিল্লাহ আমাদের চেষ্টা ছিল, সেই চেষ্টার ফসল অলরেডি আমরা স্বচক্ষে দেখতে পেরেছি। এটা বলবো মহান আল্লাহ তাআলার রহমতে কত সুন্দর একটি বাগান হয়ে গেছে। আপনারা সবাই এগিয়ে আসুন, আমার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।